দিদির ফোন এসছে, হ্যাঁ হ্যাঁ দিদি পাঠিয়ে দিচ্ছি, দিয়ে ডিলিট করে দিলে। দিদির ফোন যে তোমার কাছে গেছিল, পুলিশের কর্তাকে বলেছিলে হ্যাঁ স্যার ওই জায়গাটা ফাঁকা রাখবেন, ডিলিট করে দিয়েছো। যে ফোনগুলো কে কার সাথে ফোন করেছিল সব ফোন লোকাবে, এই আমার এই ইন্টারভিউ শুনবে যে সব ফোন লোকাবে, সব ফোন ডিলিট করবে। ওদের বলে রাখি, ও সব ফেস টাইম ডিলিট করবে, জানি তো। ফেস টাইম ডিলিট করবে, হোয়াটসঅ্যাপ ডিলিট করবে। ওদের জানার জন্য বলে রাখি, ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা বস্তু হয়। তুমি হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করো, হোয়াটসঅ্যাপ কল ডিলিট করো, যা ডিলিট করবে ওর ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে যায় ভাই। তুমি পুলিশের কর্তা হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, তুমি পাড়ার ফটোমস্তান হতে পারো, তুমি তৃণমূল কাউন্সিলর হতে পারো, কিন্তু তুমি যতই এই হোয়াটসঅ্যাপ কল করে দিদির ফোন এসছে, হ্যাঁ হ্যাঁ দিদি পাঠিয়ে দিচ্ছি, দিয়ে ডিলিট করে দিলে। ও দিদির ফোন যে তোমার কাছে গেছিল, তুমি পুলিশের কর্তাকে বলেছিলে হ্যাঁ হ্যাঁ স্যার ওই জায়গাটা ফাঁকা রাখবেন, যে ডিলিট করে দিয়েছো, ও সব থাকবে। আচ্ছা ভাবুন তো, কলকাতা পুলিশের তো সেদিন আপনাদের ক্যামেরাও ছিল। আচ্ছা কলকাতা পুলিশের কি একজনও এরকম আধিকারিক নেই যে একজন ছেলেকে জায়গা থেকে ধরতে পারলো? আচ্ছা তাদেরকে যারা এলো, সাধারণভাবে সেদিন যে 14ই আগস্টের রাত্রে যারা কল দিয়েছিল তারা কিভাবে গেছিল? যে কোনো লজিক্যাল মাইন্ড সাধারণত কি হয়েছিল? একই পরিবারের লোকজন গেছিল, না হলে একই কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছেলেমেয়েরা গেছিল, না হলে একই কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীরা গেছিল, না হলে একই সংগঠনের লোকজন গেছিল। তাহলে ওই যে যার যে মবটা ভাঙলো, তারা নিশ্চিতভাবে তাদের একটাই কাঠামো হবে, একটাই সংগঠন হবে, একটাই সংস্থা হবে, যে কোনো একজনকে, কারণ তাদের ইন্টেনশন সকলের একই ছিল। এই যে কমন ইন্টেনশনটা ছিল, যে কোনো একজনকে ধরে আই তোমাকে, তোমার ফোনটা দেখি, তার ফোনে কোথায় এসেছিল, তোমাকে কে নির্দেশ দিয়েছিল, যে নির্দেশ দিয়েছিল তার ফোনটা দেখো, তার সে কোন নির্দেশ পেয়েছিল, সে যার কাছ থেকে নির্দেশ পেয়েছে তার ফোনটা দেখো। এটা সহজ, সব থেকে সহজ ইনভেস্টিগেশন এটা, কারণ সেদিন ক্যামেরার সামনে এগুলো ঘটেছে। পুলিশ আমরা যেটা দেখেছি, পুলিশ যখন ওরা আসে, পুলিশ তখন ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ রোখার চেষ্টা করে। সেই জন্য তো বলছি যে পুলিশ সাইড কেটে গেল, তারা ঢুকে গেল, ভাঙচুর করলো, সেফ প্যাসেজ পেলো, বেরিয়ে চলে গেল। একটা পুলিশের, আমাকে তো যারা ওখানে ছিল তারা বলেছে, তো পুলিশ ইভেন জানলা দিয়েও দেখেছে, ভিতরে ভাঙচুর হচ্ছে পুলিশ জানলা দিয়ে দেখছে। সাইলেন্ট স্পেকটেটর কেন? কার নির্দেশে? পুলিশ যে জানলা দিয়ে দেখছে কার নির্দেশে? আর কিছু পুলিশকে তাড়িয়েছে, কিন্তু যারা জানলা দিয়ে, একজনকে ধরতে পারলো না, সবাইকে এত ফেরাসাস ছিল তো? কারো হাতে AK-47 ছিল তা তো নয়, পুলিশের হাতে তো ছিল। একটা হাসপাতাল ভাঙচুর করছে, কারোর হাতে AK-47 নেই, না একটা পিস্তল আছে, এর রিপোর্ট অন্তত পক্ষে আসেনি এখনো পর্যন্ত। আচ্ছা হাতে দুটো রড নিয়ে এলো, সেই দুটো রড না নিয়ে আসা লোককে যদি পুলিশ না আটকাতে পারে, পিস্তল বন্দুক নিয়ে এলে কি করবে পুলিশ? আর সেই পুলিশের মন্ত্রী কি করছে এখনো পর্যন্ত পদত্যাগ না করে? হাতে দুটো রড নিয়ে আসা লোক যদি যে পুলিশ আটকাতে পারে না, সেই পুলিশ আপনার আমার ট্যাক্সের টাকায় রেখে কি লাভ? আর সেই পুলিশ মন্ত্রীকে আপনার আমার ট্যাক্সের টাকায় সে ঘুরে বেড়াচ্ছে, তার গাড়ির তেল আমার ট্যাক্সের টাকায় হচ্ছে, তার ফুটুনি হচ্ছে, সে রেড রোডে বসে ডান্স দেখবে বলে আপনার আমার ট্যাক্সের টাকা খরচা হবে, এই এত এন্টারটেনমেন্ট হবে তার আপনার আমার ট্যাক্সের টাকায়, ওকে রেখে কি লাভ? শেষ পর্যন্ত আনিস খানের মতো ধামাচাপা পড়ে যাবে। দেখুন পাশের রাষ্ট্র বাংলাদেশে রিসেন্টলি ঘটেছে, আমি এই শব্দবন্ধটা ইউজ করছি, মানুষের দেখুন একটা সবকিছু একটা সীমা থাকে। আনিস ঘটেছে, স্বপ্নদ্বীপ ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে।
শুধু তাই নয়, এই যারা আজকে হাসপাতালে ভাঙচুর করেছে এরাই তো পাড়ার মানুষকে ভোটের দিন বেরোতে দেয় না। ফলে এই ঘটনাগুলো মানুষ দেখেছে এবং এর বিরুদ্ধে মানুষ যে রাস্তায় নেমেছে দেখেছেন। এবার রাস্তায় নামার পরে যদি কোনদিন ওই ভিড়টা যদি নবান্ন বা কালীঘাটের দিকে হাঁটতে শুরু করে, আপনারও অবাক হওয়ার কোনো কারণ নেই। ওরকম ভিড়ই তো হাসিনার গণভবনের দিকে হাঁটতে শুরু করেছিল। এই জন্য ওখানে হাসিনার গণভবনের দিকে হাঁটতে শুরু করেছিল, এখানে কালীঘাটের দিকে হাঁটতে শুরু করলে আমি কি জানি না কি হবে। আপনি একজন প্রবীণ আইনজীবী, সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে এই ঘটনায় একজনই সঞ্জয় রায় আছে, আর কেউ সঞ্জয় ঘোষ সঞ্জয় রায় যাই বলুন না কেন, সিবিআই তদন্ত হচ্ছে, সেই জন্য তো তদন্ত। কজন আছে কজন নেই বা এই ঘটনার পিছনে কোনো কারণ থাকতে পারে কিনা, নাকি শুধুমাত্র ধর্ষণ করে খুন, নাকি ধর্ষণ করে খুনের পিছনে এই গল্পটা দিয়ে এর পিছনে আরো অনেক গল্প আছে। হাসপাতালে দুর্নীতি রয়েছে, ওষুধ দুর্নীতি থাকতে পারে, মেডিকেল এডুকেশনে দুর্নীতি থাকতে পারে, সেখান থেকে সেই দুর্নীতি থেকে পয়সা একদম মাথা পর্যন্ত যেতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তার তদন্তই করতে হবে। এই তদন্ত হতে হতে যদি ওখানে 14 তলা পর্যন্ত উঠে যায়, আপনি আমি অবাক হবো না? আমি তো অবাক হবোই না, আমি তো জানি ওটা যা হচ্ছে সব 14 তলা। নাহলে সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে কেন ট্রান্সফার করতে হয় মেডিকেল কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে? 14 তলার যদি কোনো সংস্পর্শ না থাকে, এই অভাবনীয় কাজটা 14 তলাকে করতে হলো কেন? আসলে বেনিফিটটা কে পেত? আরজি করের মধুর সংগ্রহ করতো তো সন্দীপ ঘোষ, কিন্তু মধুটা খেতটা কে? মধুটা খেতটা কে? জাদু বলে তো সন্দীপ যেত, কিন্তু জাদুর ফলে যে মধুটা সংগ্রহিত সেই মধুটা খেত কে? 14 তলার যে মধুখোর আছে সেই মধুখোরকে এখন খোঁজ করতে